তো আমাদের প্রথমে আমরা কিভাবে প্ল্যান প্রোগ্রাম করেছি টেস্ট পেপার সলভ করানোর এই প্রোগ্রামে তোমাদেরকে এটা আগে বলে নিই। প্রথম কথা হচ্ছে ডেইলি একটা এমসিকিউ পরীক্ষা আমরা নিব। যতদিন প্রথম অধ্যায় আমরা পড়াতে পারি প্রথম অধ্যায় 3 দিন 4 দিন সর্বোচ্চ। তো এই 3-4টা ক্লাসে প্রতিদিন প্রথম অধ্যায়ের উপর এরকম একটা ডেইলি এমসিকিউ থাকবে। তো তোমার কাজ হবে এসে হচ্ছে আমরা যদি দেরিও করি এমসিকিউটা চাইয়া ফেলবা, এমসিকিউটা নিয়ে তুমি হচ্ছে দাগায় ফেলবা কত পাও। এটা হচ্ছে প্রথম কাজ তোমার, এবং এইটার পেছনেই আমরা এটার অ্যান্সার শিট দিব এবং তুমি মিলাবা। এটাতে আমরা হচ্ছে এটার মিলাবো না, আমরা উইকলি যে বড় পরীক্ষাগুলো নিব সেটাতে হচ্ছে আমরা তোমাকে চেক করে দিব, এটা তুমি মিলাবা। অ্যান্সার তো দিয়েছি, সাথে হচ্ছে কিছু সলভও দিয়েছি, যতটুকু পারছি আমরা অ্যাড করার জন্য এগুলো দিচ্ছি। তো তোমার কাজ হচ্ছে এটা ভালো করে হচ্ছে সলভ করা। এখন তুমি একটা নতুন কাজ করবা, তোমার এসএসসি যে বইটা আছে না, অনেক বেশি কি দাগানো নাকি হচ্ছে ফ্রেশ আছে? দাগানো আছে। যদি দাগানো থাকে সেই এসএসসি বইটা হচ্ছে তুমি রাখো, কিন্তু নতুন একটা বই কিনবে একদম। এই যে 4-5 মাস আছে আমাদের হাতে, একটা নতুন ফ্রেশ বায়োলজি বই বাজার থেকে কিনবা আজকে থেকে। আজকে লাইব্রেরি থেকে একটা নতুন বই কিনবা। কেন নতুন বইটা কিনবা আমি তোমাকে বলছি। নতুন বই কেনার অর্থ হচ্ছে তুমি নতুন বই কেনার অর্থ হচ্ছে ধরো তুমি এখানে যে 10-15টা এমসিকিউ আজকে দিয়েছি পরীক্ষার মধ্যে, ধরো তুমি এটার মধ্যে 2 নাম্বারটা ভুল করেছো, 11 নাম্বারটা ভুল করেছো, বাকি 13টা তোমার হয়েছে। যেই 2টা এমসিকিউ ভুল করলো তুমি আজকে, সেই এমসিকিউ 2টা তুমি তোমার সেই নতুন বইয়ের মধ্যে দাগাও। এই শীট তোমার কাজ মানে থাকবে না, পরীক্ষার আগে বইটা থাকবে। তো এইভাবে হচ্ছে আমরা প্রথম অধ্যায়ের উপর অনেক এমসিকিউ নিতে থাকবো, উইকলি পরীক্ষা নিব। প্রথম অধ্যায়ের যেটা তুমি পারছো ওইটা দাগানোর দরকার নেই, যেটা পারো না ওইটা দাগাবা। এমসিকিউ গুলো পারো না সেগুলো হচ্ছে বইতে দাগাবা। তুমি কি হবে, যখন আমরা পরীক্ষা নিব ওই এমসিকিউ গুলো বেশি বেশি পড়বো, ওই লাইনগুলো বেশি বেশি পড়বা। এবার একটা সৃজনশীল পরীক্ষা নিব, সেই সৃজনশীল পরীক্ষায় যে অপশনটা পারো না ওইটার মধ্যে স্টার দিবা। পৃষ্ঠার মধ্যে যে ধরো হচ্ছে সাপোজ তোমার পরীক্ষার মধ্যে আমি একটা পরীক্ষা নিয়েছি, তুমি সেখানে অ্যানিমিলিয়া রাজ্য এসেছে, অ্যানিমিলিয়া রাজ্যের বৈশিষ্ট্য পারো নাই, সেটার মধ্যে স্টার দিবা। তাহলে এটা তুমি পরীক্ষার আগে পড়বা। মানে নতুন বইয়ের কাজ হবে হচ্ছে তুমি যা জানো না ওইটা হচ্ছে ওইখানে হাইলাইট করবা। এই বইয়ে দাগাইতে গেলে আর খুঁজে পাবা না, এত দাগানো আছে তোমার পুরাতন বইতে। তাহলে ডেইলি এমসিকিউ সলভ করার নিয়ম এটা। ক্লিয়ার হয়েছে? এটা তথ্য শেষ, ডেইলি এমসিকিউর কথা শেষ। তারপরে আমরা হচ্ছে কিভাবে প্ল্যান প্রোগ্রাম সাজিয়েছি একটু বিস্তারিত বলে নেই। প্রথম দিনে আমরা একটু তোমাকে বুঝাবো যে পড়ানোর নিয়মটা কি, তাও আর 1-2টা ক্লাস হয়তো বা হচ্ছে এটা বলবো, নতুনরা যদি আর আসে। তারপরে হচ্ছে আমরা ধারাবাহিকভাবে আমাদের প্ল্যান প্রোগ্রামে আগাতে থাকবো ইনশাল্লাহ। কি করেছি আমরা, পুরো বইয়ের একটা ওয়ান শট রিভিশন ক্লাস, একদিনে হচ্ছে একটা অধ্যায় শেষ করে ফেলবো। আজকে ধরো একটা অধ্যায় শেষ করে ফেলবো আমি তোমাকে। তো এরকম একটা অধ্যায় যখন শেষ করব, তোমার কাজ হবে বাসায় যে সেই অধ্যায়টা পড়ে তুমিও রিভিশন করে শেষ করে ফেলবা। শুধু বই পড়বা প্রথম দিন শুধু বই, প্রথম দিন শুধু বই, বইটা সম্পূর্ণ রিভিশন করবা, আমি তোমাকে শেষ করাবো, তুমি বাসায় যেয়ে শেষ করবা। আজকে তুমি আমার কাছে এসেছো, আজকে বায়োলজি বই এটা শেষ করবা। কালকে তুমি আমার কাছে আসবা না, কালকে তোমাকে আমি পড়াও দেবো না, কিছু পড়তেও হবে না। ক্লিয়ার? ওকে। তাহলে প্রথম দিন হচ্ছে বই রিভিশন। দ্বিতীয় দিন আমার কাছে যখন আসবা আমি তোমাকে এমসিকিউর একটা শীট দিব। তোমার প্রথম কাজ হচ্ছে বাসায় যে আমার শীটটা পুরাটা হচ্ছে তুমি ভালো করে সলভ করবা, পুরাটা। এবং আমার শীট শেষ করার পরে তুমি যদি মনে করো স্যার আমার হাতে বায়োলজির জন্য আরো সময় আছে, আজকে রুটিন করে আগাবা, প্রতি সপ্তাহে কখন কোনটা পড়বা। আমার কাছে যেই যেই দিনে পড়তে আসো, যেমন আমার কাছে রবি মঙ্গল বৃহস্পতি তোমরা 3টায় পড়তে আসো, তাই তো? তাহলে রবি মঙ্গল বৃহস্পতি তোমার বায়োলজি থাকবে রাতের বেলা। কয় ঘন্টা রাখবা সেটা তুমি রুটিন করো, রুটিন ছাড়া আগাবা না। এই শেষ সময় রুটিন ছাড়া আগাবা না। অগুছালো উল্টাপাল্টা পড়া পড়বা না, আজকে যেমন চাই পড়ছি কালকে যেমন চাই পড়ছি, না, এটা হবে না। আমার কাছে রবি মঙ্গল বৃহস্পতি পড়তে আসো 3টায়, তোমার আজকে রাতে বায়োলজি থাকবে, বায়োলজির জন্য কয় ঘন্টা রাখবা সেটা তুমি হচ্ছে নির্ণয় করো। আজকে আরো কয়েকটা ব্যাচ করেছো, ওই ব্যাচের স্যারদের টাইম দিবা কতটুকু রাতে দেখো।
অন্য দিন কোন সাবজেক্ট পড়বা এটা দেখো। যখন একটা সাবজেক্ট পড়ছো ওইটার জন্য একটু বেশি টাইম রাখবা, একদম মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা দিও না, 2 ঘন্টা 3 ঘন্টা, যেন একটা ভালো টাইম পাওয়া যায়। এজন্য একটু বড় টাইম রাখবা। তো আজকে তুমি হচ্ছে এই অধ্যায়ে পুরাটা বই রিভিশন দিয়ে শেষ করবা। পরের দিন আমি তোমাকে এটার এমসিকিউ সলভ করাবো, ওয়ান শট এমসিকিউ ক্লাস। তুমি সেই দিন যে এমসিকিউ আমার শিট পড়বা, আমার শিট পড়ার পরে তোমার এক্সট্রা যত গাইড আছে, যত টেস্ট পেপার আছে ওইটা পড়ো, শুধু এমসিকিউ। বোর্ড পড়ো, টেস্ট পেপার এর মধ্যে আরো যা আছে প্রথম অধ্যায়ের এমসিকিউ খালি পড়বা সেই দিন। তারপরের দিন আমি তোমাকে এই অধ্যায়ের সৃজনশীলের, তোমরা অনেকে বলো না সৃজনশীলের স্যার এখানে কতে কি চিত্র দিব, খতে কি চিত্র দিব, খ নাম্বার লিখে ফুল মার্কস পাওয়া যায় না, গ নাম্বার নিয়ে ফুল মার্কস পাওয়া যায় না, সেগুলো আমি হচ্ছে তোমাকে থার্ড ডে তে শিখাবো, কিভাবে সাজাই লিখতে হয় ওই ধারণা দিব। আমি যেভাবে সাজাই লেখার তথ্য তোমাকে দিয়েছি সেই অনুযায়ী তুমি সিকিউ সলভ করবা, আর সবগুলো হচ্ছে সিকিউ প্রথম অধ্যায়ের যতবার সলভ করবা সেদিন তোমার সিকিউ সলভের দিন। বই রিভিশন করলাম প্রথম দিন, এমসিকিউ পড়লাম, সিকিউ পড়লাম। এভাবে যদি প্রিপারেশন নিতে পারো ইনশাল্লাহ তোমার নাম্বার কম থাকবে না ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। তুমি চেষ্টা করো, শেষ সময়ের এই চেষ্টাটা করো, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবা। আচ্ছা, এই ধারাবাহিকতায় আরেকটু বলে নেই, কারণ আমরা হচ্ছে প্রোগ্রামটা শুরু করছি, কে কি রকম ভাবে হচ্ছে আগাতে পারবা এটার একটা বেসিক ধারণা আমি দিয়ে নিচ্ছি, যেন তুমি প্রোগ্রামটা বুঝতে পারো বা আমরা কিভাবে তোমাকে হেল্প করছি সেটা সম্পর্কে একটু ধারণা পাও। আচ্ছা, আমরা প্রতিদিন এইবার যে শীটগুলা দিব, আমরা যে শীটগুলা দিব সেটা আগের শীট না। আগের শীটে কি দিতাম? খালি বোর্ড প্রশ্ন দিতাম, এটাই তো শীট, আগের শীট। এখন শীট সেটা না, এখন তুমি অনেকটা দক্ষ, অনেক পোস্টের সাথে পরিচিত, এখন তোমাকে কিভাবে একসাথে শর্ট করে প্রিপারেশন নেওয়া যায় সেটা আমি শেখাবো। তো এই শীটগুলাতে তোমাকে আমি কি দিচ্ছি, এই শীটগুলাতে হচ্ছে পুরো অধ্যায়কে দেখো, পুরো অধ্যায়টাকে ছোট করে হচ্ছে একটা জায়গায় এনে দিব, এটা এমসিকিউ শীটে থাকবে আমাদের। এমসিকিউ বুস্টার শীটে আমরা এটা দিব। এমসিকিউ জন্য দরকার সব প্রকার ভেদ দরকার, সব বৈশিষ্ট্য দরকার, সব উদাহরণ দরকার। প্রত্যেক অধ্যায়ের জন্য এটার কাজ আমাদের চলছে এখনো। প্রথম অধ্যায়ের বুস্টার শীট আমরা আজকে দিব না, আগামী ক্লাসে দিব ইনশাআল্লাহ। তো সবগুলো এরকম হচ্ছে একসাথে গ্যাদার করব, এটা এমসিকিউর জন্য। এই জিনিসগুলো তোমরা শুধু রেখে দিবা, এসএসসি পরীক্ষার আগে হচ্ছে দ্রুত হচ্ছে এমসিকিউ হচ্ছে পড়ার জন্য, এটা হেল্প করবে তোমাকে। আরো আছে, এটা ছাড়া হচ্ছে তোমাকে মানে এটা নিয়ে কাজ করতেছি আমরা, এটা নিয়ে কাজ করতেছি আমরা, সর্বোচ্চ শ্রম দিব, কিন্তু তুমি যদি এটা কাজে লাগাতে পারো। কি করেছি এটা দেখো, সব গাইডে হয়তো তুমি হচ্ছে এরকম পেতে পারো যে এগুলো হচ্ছে বোর্ড অ্যানালাইসিস কয়েকটা সাল দিয়েছে, আমরা একদম 24 থেকে 15 পর্যন্ত দিয়ে দিয়েছি টোটাল বোর্ডে। দেখো এমসিকিউ, এমসিকিউ শুধু এমসিকিউ বোর্ডে, ঢাকা বোর্ডে হচ্ছে প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি এটা থেকে এমসিকিউ আসে, প্রথম অধ্যায় থেকে প্রতি বছর আসে। এর মানে প্রথম অধ্যায়টা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। 2টা করে এমসিকিউ আসতেছে, 2টা এমসিকিউ মানে বুঝো বিরাট। 14টা অধ্যায় থেকে 14 তো 28, 2টা করে আসলে তো 28টা হয়ে যায়। এর মানে প্রত্যেক অধ্যায় থেকে 2টা করে আসে না, প্রথম অধ্যায় থেকে 2টা করে আসে, 2টার বেশিও আসে। প্রথম অধ্যায় এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আমি এটা এই শীট দিব তোমাদের, দিয়ে তারপর আলোচনা করব। আর প্রথম অধ্যায় থেকে সৃজনশীল আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম টাইম আসে না, তার সৃজনশীলের জন্য এটা কম গুরুত্বপূর্ণ। শুধু এইটা না, আরো দেখছি হচ্ছে সৃজনশীলে একদম শর্ট সাজেশন। সাজেশন বলতে শুধু সাজেশন দিয়ে স্টার দিয়ে দিলাম সেটা না, প্রতিটা সাজেশনে আমরা এভাবে দিচ্ছি যে পৃষ্ঠা থেকে বোর্ডে কতবার বোর্ডে টাচ করেছে এই প্রশ্নটা। তোমার সাজেশন আমাকে করে দিতে হবে না, তোমার সাজেশন তুমিই করতে পারবা, কোনটা বেশি পড়বা কোনটা কম পড়বা তুমিই বুঝতেছো এখান থেকে। ঠিক আছে, তো আমরা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমাদেরকে হচ্ছে গুছিয়ে দেওয়ার। হয়তো এই চেষ্টাটা আমি করতাম না যদি 2 মাস থাকতো তোমার হাতে, যেহেতু তোমার হাতে হচ্ছে এখন একটা বড় সময় আছে, তো এই সময়টাকে কাজে লাগানোর জন্য আর তোমাদেরকে হেল্প করার জন্য আমি প্রতিটা অধ্যায় নিয়ে বসছি। তাহলে হচ্ছে এই জিনিসটা তোমাকে হেল্প করবে যদি তুমি হেল্পটা নিতে পারো। তাছাড়া কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ আমি এটা দিয়েছি, আর কি করেছি, তোমরা হচ্ছে টেস্ট পেপার সলভ করবা না, বিভিন্ন স্কুল তারপর বোর্ডের প্রশ্ন খালি জানতে চাও, ঘর প্রশ্নগুলো কিভাবে কিভাবে আসে। বিগত বছরগুলোতে বোর্ডের প্রশ্ন ঘতে প্রথম অধ্যায় থেকে কেমনে কেমনে আসছে সব লিখে দিছি। পরিসরের যে ডাইরেক্ট বৈশিষ্ট্য আসছে, প্রোক্যারিওটা ইউক্যারিওটার বৈশিষ্ট্য এসেছে, সব হচ্ছে বৈশিষ্ট্য একসাথে করে দিছি। এটা হচ্ছে আমরা তোমাকে একসাথে করে দিব। আর
আরেকটা জিনিস হচ্ছে তোমার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ, অনেক কিছু আছে এটার মধ্যে, ছন্দ আছে, অনেক এমসিকিউ সাজানো আছে, সৃজনশীল সাজানো আছে, এইখানে এই যে জ্ঞানমূলক সব সাজাই দিচ্ছি একসাথে। এই যে এই জিনিসটা তোমার অনেক হেল্প করবে। এমসিকিউ ক খ এর জন্য অনেক ইনফরমেশন দরকার, সৃজনশীল লেখার জন্য অনেক পয়েন্ট দরকার। এইখানে পয়েন্টের ভান্ডার দিছি প্রথম অধ্যায়ের সব পয়েন্টের ভান্ডার। একবার রিডিং দিয়ে তোমাকে ওই যে এমসিকিউ হচ্ছে ওয়ান শট ক্লাস নেওয়ার পর আমি বলছি এমসিকিউ সলভ করতে, এইটা রিডিং দিয়ে তারপর এমসিকিউ সলভ করতে বসবা এই পয়েন্টটা রিডিং দিয়ে। কারণ প্রথম দিন তো বই রিভিশন শেষ, এবার বইটাকে অন্যভাবে দেখলা তুমি এমসিকিউ স্টাইলে, যে কিভাবে কিভাবে এমসিকিউটা আসে। যেমন যে জীববিজ্ঞানের দুইটা শব্দ হচ্ছে গ্রিক শব্দ, তারপর দুইটা শব্দ বায়োস লোগোস, এইভাবে হচ্ছে পড়া হচ্ছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করছি, তোমার কাছে চাওয়া হচ্ছে শুধুমাত্র এই গতিতে আগায় যেতে হবে। এই পরিশ্রমটাকে, আমাদের পরিশ্রমটাকে তুমি সর্বোচ্চ ইউটিলাইজ করো, যেন হচ্ছে ভালো কিছু পারা যায়, ভালো কিছু করা যায়। আচ্ছা, আগাচ্ছি এখন পড়ানো নিয়ে। আজকে আমাদের পড়া হচ্ছে প্রথম অধ্যায়ের রিভিশন ক্লাস। প্রথম অধ্যায়ের রিভিশন ক্লাসে আমি তোমাকে প্রথমেই বলে নেই, আমরা এই শীটটাও তোমাকে দিব। এই শীটটা আজকে আমি তোমাদেরকে দিচ্ছি না, আমরা শীটটা হচ্ছে যেদিন সলভ করাবো সেদিন নিয়ে আসবো। দেখা যায় আগে শীটটা দিয়ে দিলে অনেকে ভুলে নিয়ে আসে না, তো এমসিকিউ সলভের দিন কাজে লাগবে না, ও বসে থাকবে শুধুমাত্র। তো কিছু ইনফরমেশন এক্সট্রা বলবো, এটা লিখে নিতে হবে। তাই এমসিকিউ শীটটা আগামী ক্লাসে দিব আমরা। ওই এমসিকিউ শীটের মধ্যে, সৃজনশীল শীটের মধ্যে এগুলো থাকবে ইনশাআল্লাহ। দেখো, জীব জগতের শ্রেণীবিন্যাস আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করব। এই পৃথিবীতে কত ধরনের জীব আছে, এই পৃথিবীতে কত ধরনের জীব আছে সেটা নিয়ে কথা বলবো। তার মধ্যে তুমি জানো জীব জগৎকে শ্রেণীবিন্যাস করার জন্য আমাদের বইতে দেওয়া আছে 4 জন বিজ্ঞানী হচ্ছে কাজ করেছে। একজন হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, তারপর এসেছিল বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার, এসেছিল বিজ্ঞানী মার্গুলিস, এসেছিল বিজ্ঞানী কেভালিয়ার স্মিথ। ওকে, তো এখানে সর্বপ্রথম কাজে নেমেছিল কোন ভদ্রলোক? ক্যারোলাস লিনিয়াস জীব জগৎকে দুই ভাগ করেছিল, উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। খুবই আনস্মার্ট একটা শ্রেণীবিন্যাস ছিল। পৃথিবীতে জীব দুই ধরনের না। পৃথিবীতে জীব কয় ধরনের? পৃথিবীতে জীব কয় ধরনের? পৃথিবীতে জীব আছে মোট 5 ধরনের। পৃথিবীতে জীব আছে মোট 5 ধরনের। কোন বিজ্ঞানী বলেছিল আমাদেরকে এই তথ্যটা? কত সালে বলেছিল? কত সালে বলেছিল? কেউ বলতে পারবে না? সুন্দর ছেলে, 1969 সালে বলেছিল। 1969 সালে হচ্ছে বিজ্ঞানী, দেখো 1969 সালে বিজ্ঞানী টমাস ক্যাভেলিয়ার স্মিথ এটা বলেছিল। ইনফরমেশন যেন ভুলে না যাও, এজন্যই আমি 3টা স্টেপে তোমাদেরকে পড়াচ্ছি। বই পড়বা, তারপরে হচ্ছে এমসিকিউর দিন আবার এগুলো রিভিশন হবে, সিকিউর দিন আবার রিভিশন হবে। থাকবে না কিছু ইনশাআল্লাহ, তুমি যদি একটু চেষ্টা করতে পারো। আমি তোমাকে সর্বোচ্চ গুছাই দিব, কিন্তু তোমার কমিটমেন্ট তোমার সাথে হচ্ছে তোমার পড়তে হবে এটা। 1969 সালে হুইটেকার 5 ভাগে ভাগ করেছিল। মনেরার পরে কি? প্রোটিস্টা, তারপরে কি? ফাঞ্জাই, পরে কি? প্ল্যান্টি, তারপরে কি? অ্যানিমেলিয়া। তো তারপরে হচ্ছে আবার মার্গুলিস আসলো। কত সালে মার্গুলিস আসলো বলো তো? হ্যাঁ, ওই বছর আসবে। 1969 সালে বললো, আর মার্গুলিস এসেছে 1974 সালে। দেখেছো, এখনো তোমার ইনফরমেশন ল্যাগ আছে। 1974 সালে মার্গুলিস এসে কি করলো? বলো যে রাজ্য 5টা আছে, ঠিক আছে, 5টাই রাজ্য, রাজ্য 5টাই, কিন্তু এই 5টা রাজ্যকে একটু সুন্দরভাবে সাজানো যায়। 5টা রাজ্যকে একটু সুন্দরভাবে কি করা যায়? সাজানো যায়। যাদের নিউক্লিয়াস অনুন্নত, নিউক্লিয়াস সুগঠিত না, তাদেরকে বলা যেতে পারে প্রোক্যারিওটা। তাদেরকে কি বলা যেতে পারে? প্রোক্যারিওটা, আদি নিউক্লিয়াস বিশিষ্ট। আর যাদের নিউক্লিয়াস সুন্দর, ওদেরকে বলা যেতে পারে কি? ইউক্যারিওটা। তাহলে প্রোক্যারিওটা, ইউক্যারিওটা, এই দুইটা সুপার কিংডমে ভাগ করে দিল কোন বিজ্ঞানী? তারপরে আরেকজন বিজ্ঞানী এসেছিল, টমাস ক্যাভালিয়ার স্মিথ। ক্যাভালিয়ার স্মিথ কত সালে আসলো? থ্যাংক ইউ, 2004 সালে বিজ্ঞানী টমাস ক্যাভালিয়ার স্মিথ এসেছিল। এইরকম টন থাকতে হবে এখন, একদম একদম ইনফরমেশন ঠাস করে যেন মাথায় ক্যাচ করতে পারো। তোমার হচ্ছে তুমি কতটা পিছিয়ে আছো আমি জানতে চাই না। এই যে টমাস ক্যাভালিয়ার 2004, তুমি কতটা পিছিয়ে আসছো, তোমার রোল কত আমি শুনতে চাই না। তোমাকে আমি যে ইনফরমেশন দিচ্ছি, যেভাবে ক্লাস নিচ্ছি, যেই শীট দিচ্ছি,
তুমি চেষ্টা করো, পরিশ্রম করো, আজকে বই কিনে পড়া শুরু করো, ইনশাল্লাহ তুমি হচ্ছে 95 থেকে 100-র মধ্যে নাম্বার নিয়ে আসতে পারবা। কিন্তু তোমার একটু চেষ্টা থাকতে হবে। তুমি যদি বলো যে আমি পাবো, ইনশাল্লাহ তুমি পাবা। চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, এটা গেল কথা। বিজ্ঞানী টমাস ক্যাভালিয়ারি স্মিথ এসে বলেছিল মনের রাজ্যের নাম চেঞ্জ। উনি কি নাম দিয়েছে মনের রাজ্যকে? ব্যাকটেরিয়া রাজ্য। ব্যাকটেরিয়া বেশি থাকে তাই ব্যাকটেরিয়া রাজ্য নাম দিয়েছে। প্রোটিস্টাকে দুই ভাগ করেছে, প্রোটোজোয়া আর কি ক্রোমিস্টা। প্রোটোজোয়া মানে কি? প্রোটো মানে ক্ষুদ্র, জোয়া মানে হচ্ছে প্রাণী, ক্ষুদ্র প্রাণীকে বলা হয় প্রোটোজোয়া। আর ক্রোমিস্টা, ক্রোমা মানে রং, ওই যে ক্রোমোজোম, ক্রোমা মানে রং, ক্রোমিস্টা মানে হচ্ছে রঙিন শৈবাল। ক্রোমিস্টা মানে কি? রঙিন শৈবাল। বুঝলা কিনা? ক্রোমিস্টা মানে রঙিন শৈবাল। তো 5টা রাজ্যের নাম মনে রাখা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্ট, অ্যানিমেলিয়া তুমি এমনিই মুখস্থ পারো। মনে রাখা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্ট, অ্যানিমেলিয়া এমনি মুখস্থ পারো। আর যারা একদম নতুন, আমরা হচ্ছে 2 ধরনের তথ্য রাখছি, কিছু ছন্দ কৌশল দিচ্ছি এজন্য যারা একদম কিছু পড়ে নাই এতদিন, ওরা ছন্দের মাধ্যমে যদি মনে রাখতে পারে, তাই দিছি আর কি কয়েকটা। এই শীট তোমাকে দেইনি আজকে, আগামী ক্লাসে দিব। মনের প্রতিটি ফানে প্ল্যান আনে হুইটেকার। মনের মানে মনেরা, প্রতিটিতে প্রতিষ্ঠা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, হুইটেকার বলেছিল এই কথা। শেষ আমাদের হচ্ছে শ্রেণীবিন্যাস নিয়ে বেসিক কথা। আমরা এখন চলে আসব হচ্ছে, এরকম একটা শীট দিয়েছি তোমাকে, এই শীটটা খুলে বসবা, এখনই খুলে বসবা। তোমাকে এরকম একটা চার্ট দিয়েছি। ফার্স্টে হচ্ছে ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে উদাহরণগুলো একদম নিচে আছে, দেখো উদাহরণগুলো একদম নিচে আছে চার্টের। এই চার্টটা তোমার খুব গুরুত্বপূর্ণ। এই চার্ট যদি ভালো করে পড়তে পারো, এই চ্যাপ্টারের 90% পড়া শেষ ইনশাআল্লাহ। আগেও দিয়েছি, এখন আবার দিলাম। এই শীটের সাথে আরো কয়েকটা শীট কম্বিনেশন করব আমরা আগামী ক্লাসে, বুস্টার শীটে। তোমাকে আমি আবারও বলছি, 2-1টা সংক্ষিপ্ত চার্ট পড়লে এই চ্যাপ্টার গোছানো হয়ে যাবে। ওই কাজগুলো আমরা এখন করতেছি। এটা বিগত বছরগুলোতে করতে পারতাম না, কারণ সময় থাকতো 2 মাস। কি করবে এগুলো, কি করবো তখন, কি করবো? মিজান ভাইয়ের উপর দিয়ে অনেক পরিশ্রম যাচ্ছে, তো তোমরা মিজান ভাইয়ের জন্য দোয়া করবা। আচ্ছা, তো আসো আমরা আলোচনা শুরু করি। 2টা সুপার কিংডম, জীবজগতের সুপার কিংডম কয়টা? 2টা। একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটা আর একটা কি? ইউক্যারিওটা। প্রো মানে কি? আদি বা অনুন্নত। আর ক্যারিওটা মানে কি? নিউক্লিয়াস। তাহলে যারা আদি নিউক্লিয়াস, অনুন্নত নিউক্লিয়াস, তাকে বলা হয় প্রোক্যারিওটা। আরেকটা সুপার কিংডম আছে, কি? কথা বলে না। ইউক্যারিওটা। ইউ মানে কি? উন্নত বা প্রকৃত। ক্যারিওটা মানে কি? নিউক্লিয়াস। সুন্দর নিউক্লিয়াস থাকবে যাদের, যাদের নিউক্লিয়াস অনেক সুন্দর। বলো তো সুন্দর নিউক্লিয়াস কাকে বলে? সকল উপাদান থাকে। আরো বলো, আরো বলো, আরো বলো। বাইরে থাকে নিউক্লিয়ার মেমব্রেন, ভিতরে থাকে নিউক্লিওলাস। আরো বলো। নিউক্লিও, থ্যাংক ইউ, নিউক্লিওপ্লাজম। আর একটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। ওইটা কি জলজ সাত? জলজ সাত একটা আছে, দেখেন। ক্রোমাটিন তন্তু। তো তাকাও তাকাও, তো এই হচ্ছে আমাদের টোটাল মানে নিউক্লিয়াসের 4টা অংশ। এই 4টা অংশ থাকলে সুগঠিত নিউক্লিয়াস। 4টা অংশ থাকলে সুগঠিত নিউক্লিয়াস। আর 4টা অংশ যদি না থাকে তাহলে তাকে হচ্ছে বলবো আদি নিউক্লিয়াস, আদি কোষ। ঠিক আছে কিনা? তাহলে যাদের নিউক্লিয়াস সুগঠিত তারা হচ্ছে ইউক্যারিওটা, যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তারা হচ্ছে প্রোক্যারিওটা। বুঝছি এটা? ওকে। তাহলে বিজ্ঞানী মার্গুলিস জীবজগৎকে কয়টি সুপার কিংডমে ভাগ করেছিল? 2টি। এই শীটটা তোমার কাছে আছে, দেখো পৃষ্ঠা উল্টায় দেখো, এটা এই শীটটা তোমার কাছে আছে, এই শীটটা দিয়েছি আজকে আমরা। তাহলে জীবজগৎকে বিজ্ঞানী মার্গুলিস 2 ভাগে ভাগ করেছিল, একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটা মানে হচ্ছে আদি নিউক্লিয়াস, যার নিউক্লিয়াস সুগঠিত না। আর ইউক্যারিওটা মানে যার নিউক্লিয়াসটা কি? সুগঠিত। এটা ক্লিয়ার আছে? প্রোক্যারিওটার আন্ডারে একটাই রাজ্য আছে, নাম কি? মনেরা। আর ইউক্যারিওটার আন্ডারে কয়টা রাজ্য আছে? কি কি?
সমান নিউক্লিয়াস সুন্দর, তাই সবাইকে ইউক্যারিওটের মধ্যে রাখতে হবে, কিছু করার নাই তো। আর এটা নিউক্লিয়াস অনুন্নত, তো এটা প্রোক্যারিওটের আন্ডারে থাকবে। এখন নামের ব্যাখ্যা দেই যে কেন মোনেরা নাম দেওয়া হইলো। মোনেরা নাম দেওয়া হয়েছে কারণ গ্রিক মোনা মানে এক। গ্রিক মোনা মানে কি? এক, এক, হ্যাঁ। আর মোনেরা মানে হচ্ছে এক কোষী। তাহলে মোনা মানে এক আর মোনেরা মানে কি? তাহলে এইখানে সব এক কোষী জীব থাকে। এইখানে সব কি জীব থাকে? এক কোষী। তাহলে এক কোষী জীবদেরকে এখানে রাখা হয়েছে বলে এদেরকে বলা হয় মোনেরা। এক কোষী জীবদেরকে রাখা হয়েছে বলে এটাকে কি বলা হয়? মোনেরা বলা হয়। ভাই আচ্ছা, এক কোষী জীবদেরকে এখানে রাখা হয় বলে এটাকে কি বলা হয়? মোনেরা। প্রোটিস্টা নামটা এসেছে গ্রিক প্রোটোস থেকে। কোত্থেকে এসেছে? প্রোটোস মানে কি? প্রথম। গ্রিক প্রোটোস মানে প্রথম। প্রথম দিয়ে কি বুঝাইলো? প্রথম সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট জীব। প্রথম সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট জীব। তাহলে প্রথম সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট জীবকে বলা হয় প্রোটিস্টা। মোনা মানে এক কোষী, প্রোটিস্টা মানে প্রথম সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট জীব। বলা যাবে ফানজাই। ফানজাই শব্দের দুইটা অর্থ দাঁড়ায়, একটা হচ্ছে স্পঞ্জের মতো নরম, স্পঞ্জের মতো নরম, আর একটা অর্থ হচ্ছে ফানজাই মানে মাশরুম। তাহলে যে মাশরুমটা আমরা দেখি, মাশরুমটা আমরা খাই, সেই মাশরুমটা হচ্ছে ফানজাই, ছত্রাক। ওরা হচ্ছে স্পঞ্জের মতো নরম, ছত্রাক গুলো হচ্ছে স্পঞ্জের মতো নরম হয় মাশরুম গুলো, এজন্য এটাকে বলা হয় হচ্ছে ফানজাই। আচ্ছা, প্ল্যান্টি নামটা এসেছে প্ল্যান্ট থেকে। প্ল্যান্ট মানে কি? উদ্ভিদ, গাছ। অ্যানিমেলিয়া নামটা এসেছে অ্যানিমেল থেকে। অ্যানিমেল মানে কি? প্রাণী। হয়ে গেল পাঁচটা রাজ্যের ব্যাখ্যা। এবার উদাহরণ শিখবো আমরা। মনের রাজ্যে অবস্থান করে সব ব্যাকটেরিয়ারা নরমাল ব্যাকটেরিয়া অথবা সায়ানো ব্যাকটেরিয়া, নরমাল ব্যাকটেরিয়া অথবা সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো মানে কি? নীল। সায়ানো মানে নীল। তাহলে নীল ব্যাকটেরিয়া বা বাংলায় আমরা বলি নীলাভ সবুজ শৈবাল, নামের সাথে শৈবাল থাকলেও এটা অ্যাকচুয়ালি কি? ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়ার উদাহরণ কি? নস্টক। তাহলে মনের রাজ্যের উদাহরণের মধ্যে কি কি আছে বলো? নীলাভ সবুজ শৈবাল, সায়ানো ব্যাকটেরিয়া বা নরমাল ব্যাকটেরিয়া। ক্লিয়ার? শেষ। এবার আসো প্রোটিস্টা রাজ্য নিয়ে। প্রোটিস্টা রাজ্যের মধ্যে আছে হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়া মানে কি? প্রোটো মানে ক্ষুদ্র, জোয়া মানে প্রাণী। ক্ষুদ্র প্রাণীরা এখানে আছে। কারা ক্ষুদ্র প্রাণী? অ্যামিবারা, প্যারামেসিয়াম একটা ক্ষুদ্র প্রাণী। এছাড়া আছে শৈবাল গুলো, এককোষী শৈবালও আছে, বহুকোষী শৈবাল আছে। এমসিকিউ আসে এককোষী শৈবাল কে? ডায়াটম। উদাহরণ আসে বহুকোষী শৈবাল কে? পারবেন? পারবেন। ফানজাইরা যে তিনটা উদাহরণ মুখস্থ করো। ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। ফানজাইরা যে তিনটা উদাহরণ মুখস্থ করো। ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম বা এগারিকাস। ওকে। প্ল্যান্টি রাজ্যে রয়েছে উদ্ভিদ। প্ল্যান্টি রাজ্যে কি রয়েছে? উদ্ভিদ হতে পারে 4 ধরনের। উদ্ভিদ হতে পারে কয় ধরনের? উদ্ভিদের বিভাগ 4টা। মস, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। উদ্ভিদের বিভাগ কয়টা? 4টা। কি কি? মস, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। উদ্ভিদের বিভাগ কয়টা? মস, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। আলোচনা করব আমরা। মসকে বলা হয় ব্রায়োফাইটা। মসকে কি বলা হয়? ব্রায়ো মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে। বায়ো মানে কি? স্যাঁতস্যাঁতে। স্যাঁতস্যাঁতে মানে কি? ভেজা, পিচ্ছিল জায়গা। পিচ্ছিল জায়গায় এরা হয়। ফাইটা মানে হচ্ছে গাছ। ফাইটা মানে কি? গাছ। তাহলে স্যাঁতস্যাঁতে জায়গায় যে গাছ হয় তাকে বলা হয় ব্রায়োফাইটা। স্যাঁতস্যাঁতে জায়গায় যারা হয় যে না, শৈবাল আরেকটা। স্যাঁতস্যাঁতে জায়গায় যেই অংশগুলো হয়েছে, যে এই পাথরগুলো সবসময় ভেজা থাকতো, বাড়ির ছাদে জায়গায় ভেজা থাকে, সেই স্যাঁতস্যাঁতে জায়গায় যেটা হয় সেটা ব্রায়োফাইটা। সেটা কি? ব্রায়োফাইটা। ও পুরাটাই সবুজ হয়। ও পুরাটাই কি হয় দেখো তো? সবুজ হওয়ার কারণে হচ্ছে ওর খাদ্য পরিবহনের জন্য জাইলেম ফ্লোয়েম লাগে না। জাইলেম ফ্লোয়েম কেন লাগে? গাছের হচ্ছে কাণ্ড খাদ্য তৈরি করতে পারে না, তাই ওখানে জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে পৌঁছাইতে হয়। ওর কোনো পরিবহন কলা লাগে না, তাহলে পানির সংবহন তন্ত্র ওর বিহীন নাই। ট্রাকিওফাইটা।
মানে ওদের হচ্ছে পানি পরিবহনের জন্য নল লাগবে, জাইলেম ফ্লোয়েম লাগবে, বড় বড় গাছ জাইলেম ফ্লোয়েম লাগবে, পৌঁছাতে হবে দূর দূরান্তে। ট্রাকিও মানে কি? ট্রাকিট থেকে না, ট্রাকিয়া থেকে এসেছে। ট্রাকিয়া মানে কি? একদম ঠিক বলছো, ট্রাকিয়া মানে শ্বাসনালী, তবে এখানে ট্রাকিয়া মানে নালী। এই যে ট্রাকিও ফাইটা মানে নলালা গাছ, জাইলেম ফ্লোয়েমালা গাছ, তাহলে যাদের পানি সংবহন তন্ত্র আছে, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। দেখো বুঝ লাগে না? এখন আমরা হচ্ছে আর প্রাণীদের মধ্যে সকল মেরুদণ্ডে অমেরুদণ্ডী সবাই এখানে আছে, তবে অমেরুদণ্ডের মধ্যে কোনটাকে বাদ দিবা? প্রোটোজোয়া বাদ দিও, কারণ প্রোটোজোয়া তো এখানে দিয়ে দিছি নিম্নমানের। এরা সব মশ, পুরা সবুজ স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে মশ। ফার্নগুলো একটু বড় হবে, ফার্নগুলো একটু বড় হবে। ফার্নকে ঢেকি শাক নামে অনেকে হচ্ছে বিক্রি করে বিভিন্ন নার্সারিতে। ফার্ন এগুলা দেখতে ভালোই লাগে। নগ্নবীজি মানে এই গাছে যে বীজগুলো হবে, এই বীজগুলোর বাইরে হচ্ছে কোনো ফল থাকে না, তাই নগ্নবীজ বলা হচ্ছে, বাইরে ফল থাকে না, এই জন্য এটা নগ্নবীজি হবে। এই গাছগুলো এটা আবৃতবীজি, কারণ ফলের বাইরে বীজের বাইরে ফলের আবরণ থাকে। কারণ কাঁঠালের বীজের বাইরে কাঁঠালের একটা মাংস থাকে, আমের বাইরে হচ্ছে আমের মাংস থাকে আমের বীজের ভিতরে। এই হচ্ছে কথা। আমরা আলোচনা করছিলাম মার্গুলিসের শ্রেণীবিন্যাস নিয়ে। এখন তোমার এই শীটটার মধ্যে আমরা এই অংশটাই আছি, খেয়াল করবা খুব মনোযোগ দিয়ে, আমি খুব দ্রুত শেষ করতে চাই। কথা হচ্ছে কি, কিছু ইনফরমেশন দেখবা তোমার শীটের মধ্যে দেইনি আমি, যেগুলো দেইনি সেটা বইতে নাই। বৈশিষ্ট্য এই চারটা তোমাকে কি হেল্প করবে? এখানে তুমি দেখো হেডলাইন পাচ্ছ, সাব পয়েন্ট পাচ্ছ, হেডলাইন পাচ্ছ, সাব পয়েন্ট পাচ্ছ। এই হেডলাইন গুলো পরীক্ষা হলে ইউজ করবা। নীল কালি ইউজ করতে পারবা, নীল কালি ইউজ করবা। আচ্ছা, এটা বৈশিষ্ট্যের সময় যেগুলো দেই নাই সেটা দিবা না। এগুলা কখন ইউজ করবা? তুলনা লেখার সময়, তুলনা লেখার সময় এটা ইউজ করবা। আমি তোমাকে একবার ধরাই দিই পড়াটা, তাকাবা। এখন আমরা আলোচনা করছি বিজ্ঞানী মার্গুলিসের শ্রেণীবিন্যাস নিয়ে। প্রথমে মনের রাজ্যের ব্যাকটেরিয়া গুলা কোথায় থাকে? ব্যাকটেরিয়া থাকে না কোথায়? সব জায়গায় থাকে। তাহলে ব্যাকটেরিয়ার আবাসস্থল লিখছি আমরা সর্বত্র বিরাজমান। এই ইনফরমেশনটাকে তুমি হচ্ছে নরমাল বৈশিষ্ট্য আসলে লিখবা, তুলনার ক্ষেত্রে ইউজ করবা। ওকে, শুধু তুলনার ক্ষেত্রে ইউজ করার জন্য, এটা বৈশিষ্ট্য লেখার সময় নয়। আচ্ছা, ব্যাকটেরিয়া কই থাকে? সর্বত্র বিরাজমান, পৃথিবীর সব জায়গায় থাকে। মাটি, পানি, বায়ু, বাতাস, তোমার ব্যাগ, তোমার বেঞ্চ, তোমার পা, তোমার জুতার মধ্যে, তোমার পেটের ভিতরে, সব জায়গায় ব্যাকটেরিয়া আছে। প্রোটিস্টা জলে থাকে, স্থলে থাকে। ফানজাই থাকে বেশিরভাগই কোথায়? স্থলে। প্ল্যান্টিগুলা স্থলে থাকে, তবে জলেও অনেক গাছ পাওয়া যায়। জিওগ্রাফি চ্যানেলে আমরা দেখি পানির ভিতরে অনেক গাছ আছে। অ্যানিমেলিয়া রাজ্যের জীবগুলা, প্রাণীরা থাকে চারটা জায়গায়। জলে থাকে মাছ, স্থলে থাকো তুমি, উভচর ব্যাং, ডাঙায় আসে আবার পানিতেও যায়, আর খেচর মানে আকাশে উঠতে পারে যারা, পাখিরা। ওকে, এবার কোষ নিয়ে কথা বলবো। মোনা মানে এক, মানে কয় কোষী? প্রোটিস্টা রাজ্য এক কোষী হতে পারে, ফানজাই এক কোষী হতে পারে, বহুকোষী হতে পারে। তবে আমাদের বইতে শুধু এক কোষী লেখা আছে। প্ল্যান্টি অ্যানিমেলিয়া অনেক উন্নত, ওরা এক কোষী নিবেই না, টোটাল বহুকোষী। তারপরে আমরা আলোচনা করব গঠন নিয়ে। তো প্রোক্যারিওটা রাজ্যের যে জীবগুলো আছে, মানে মোনেরা রাজ্যের যে জীবগুলা, এরা ফিলামেন্ট তৈরি করে। কি তৈরি করে? ফিলামেন্ট মানে সুতা। ফিলামেন্ট মানে কি? ফিলামেন্ট মানে সুতা। তো সুতার মতো গঠন তৈরি করে কিভাবে? একটার পর একটা কোষ জোড়া লেগে লেগে, একটার পর একটা কোষ জোড়া লাগতে লাগতে একটা সুতার মতো গঠন তৈরি করে ফেলে। একটার পর একটা কোষ মিলে কিসের মতো গঠন তৈরি করে ফেলে? সুতার মতো গঠন তৈরি করে ফেলে। তখন একত্রে দল বেঁধে থাকে বলে ওদেরকে কি বলা হয়? কলোনিয়াল। প্রোটিস্টা একটু উন্নত হয়েছে, তাহলে উন্নত থাকলে চয়েস আছে, চাইলে একাও থাকতে পারে, চাইলে আবার দল বেঁধে ফিলামেন্টও বানাতে পারে, সুতাও বানাইতে পারে। ফানজাই রাজ্যের জীবেরা মাইসেলিয়াম দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? মাইসেলিয়াম মানে ছত্রাকের ত্বক থেকে কিছু সরু সুতা বের হয়, যেটাকে মাইসেলিয়াম বলে। মাইসেলিয়াম মানে হচ্ছে এলিয়াম শব্দটা হচ্ছে অ্যাপিথেলিয়াম থেকে, অ্যাপিথেলিয়াম মানে ত্বক থেকে। আর মাইসে শব্দটা হচ্ছে মিউক, মানে ছত্রাকের সুতা। তাহলে ছত্রাকের দেহ থেকে যে সুতার মতো অংশ বের হয়েছে সেটাকে বলা হয় মাইসেলিয়াম। সরু সুতার মতো অংশকে কি বলা হয়? মাইসেলিয়াম। ছত্রাকের সরু সুতার মতো দেহকে কি বলা হয়?
মাইসেলিয়াম। তারপরে আছে প্ল্যান্টি রাজ্য। প্ল্যান্টি রাজ্যে উন্নত টিস্যু থাকে, অ্যানিমেলিয়াতে এত উন্নত থাকে যেটাকে আমরা কি বলবো? জটিল টিস্যু বলবো। কি টিস্যু বলবো? জটিল টিস্যু বলবো। তারপরে তোমার শীটে আমরা কোষ প্রাচীর নিয়ে কথা বলবো। কোষ প্রাচীর কি ব্যাকটেরিয়াতে থাকে? ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর থাকে? থাকে না। আচ্ছা, যাই হোক, আমি বলছি প্রথম কথা হচ্ছে এই ইনফরমেশন গুলো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে নিয়ে এসেছি। ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর থাকে এবং প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দিয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত। এটা তুমি দ্বিতীয় অধ্যায়ে খুঁজে পাবা, দ্বিতীয় অধ্যায়ে কোষ প্রাচীর অংশে। তাহলে ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর আছে এবং সেটা প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দিয়ে তৈরি, আমরা এটা জানি, দ্বিতীয় অধ্যায় থেকে পড়েছি। শৈবালে কোষ প্রাচীর থাকতে পারে। প্রোটিস্টার মধ্যে কোষ প্রাচীর কই থাকতে পারে? শৈবালে। শৈবালে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর আছে, কিন্তু অ্যামিবা গুলোতে নাই, তাই বলে দিবা শুধু শৈবালে কোষ প্রাচীর আছে। ওকে। আর ফানজাইয়ের মধ্যে কোষ প্রাচীর আছে কি দিয়ে গঠিত? কাইটিন, একটা শর্করা জাতীয় বস্তু। প্ল্যান্টিতে কোষ প্রাচীর আছে, আরো বলো দ্বিতীয় অধ্যায় থেকে, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবিনিন দিয়ে গঠিত, বলে দিবা এগুলো। আর অ্যানিমেলিয়াতে কোষ প্রাচীর নাই। ঠিক আছে, এভাবে ইনফরমেশন দিয়ে তুমি তুলনা করতে পারবা। টিস্যু, মনে রাখতে এক কোষে এবার টিস্যু হয় কেমনে? টিস্যু নাই। প্রোটিস্টাতে টিস্যু থাকতে পারে, নাও পারে। ফানজাই টিস্যু থাকতে পারে, নাও পারে। প্ল্যান্টিতে টিস্যু আছে, কেমন টিস্যু? অ্যানিমেলিয়াতে এত উন্নত হয়েছে যেটাকে আমরা কি বলবো? জটিল। পারবা? আচ্ছা, আমাদের কাজ হচ্ছে এভাবে অধ্যায়গুলো তোমাকে দ্রুত রিভিশন করায় দেওয়া। কিন্তু তুমি যদি মনে করো যে স্যার এই টপিকসটা আমি ব্ল্যাঙ্ক, আমি কিচ্ছু জানি না, ওইটা ডিটেইলস বলেন, আমি বলবো। এবং ডিটেইলস বলার জন্য টাইমও দেবো তোমাকে। যেমন আগামী ক্লাসটা থাকবে আমাদের প্রথম অধ্যায়ের ডিটেইলস ইনফরমেশন। তুমি যেটা পারো না, স্যার এই টপিকস আমি বুঝি না, আমার বুঝাই দেন, এভাবে। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায় তো আমি বিস্তারিত আমি পড়াবো, প্লাস তোমাদের কাছ থেকেও আমি নিব যে তোমরা কি কি পারো না, বা ওই জিনিসটা তোমার বেশি বুঝাই দেওয়া লাগবে কিনা। তুমি যদি আমার সাথে শ্রম দিতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমি আবারও বলছি। ওকে। নিউক্লিয়াস, নিউক্লিয়াস তো প্রথমেই বলে নিয়েছে ওর নিউক্লিয়াস সুন্দর না, নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা কিচ্ছু নাই। আর বাকি সবার নিউক্লিয়াস সুন্দর, মানে হচ্ছে এরা সবাই ইউক্যারিওট, সবার নিউক্লিয়াস সুগঠিত। ঠিক আছে। কোষের মধ্যে কার কি আছে? ব্যাকটেরিয়ার মধ্যে মনে রাজ্যে শুধুমাত্র একটাই অঙ্গাণু আছে, কি? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, কিচ্ছু নেই। প্রোটিস্টা ইউক্যারিওটের মধ্যে আছে, মানে কি? সব আছে, সব আছে। ফানজাইয়ে সব আছে, খালি একটা জিনিস নেই, কি নাই? ক্লোরোপ্লাস্ট নাই। প্ল্যান্টি সব আছে, খালি একটা জিনিস নেই, কি নাই? আমাদের সব আছে, খালি কি নাই? কোষ প্রাচীরটা নাই। আমাদের কোষ প্রাচীর না থেকে ভালো হয়েছে, তাহলে হাতের থেকে বাকল বের হইতো, পা থেকে বাকল বের হইতো, রক্ত পড়তো, কষ্ট হইত, না থেকেই ভালো হয়েছে আমাদের। প্লাস্টিড নাই, আমাদের প্লাস্টিড নাই, খাদ্য তৈরি করতে পারিনি, এই জন্য প্লাস্টিড না থেকেই ভালো হয়েছে আমাদের। প্লাস্টিক থাকলে দিনের একটা নির্দিষ্ট ভাগ তোমার মাটিতে পা গেঁথে দাঁড়ায় থাকতে হইতো খনিজ লবণ শোষণ করার জন্য। এটা প্রবলেম একটা। তোমার পড়াশোনার সামনে টেস্ট পরীক্ষা, তোমার এই কাজ করার সময় আছে? বুঝো নেই? কোষ গহ্বর, আমাদের কোষ গহ্বর নাই, কোষ গহ্বর না থেকেই ভালো হয়েছে। গাছে কোষ গহ্বর লাগে খাদ্য জমা রাখার জন্য, আমাদের কোষ গহ্বর লাগে? আমাদের খাবার জমা হয়, যে তোমরা পঞ্চম অধ্যায়ে পড়েছ, আমাদের খাদ্যগুলো হেপাটিক শিরার মাধ্যমে সব যকৃতে, লিভারে যে জমা হয়, তা আমাদের আর কোষ গহ্বর লাগে না। বুঝছো কিনা? আমাদের কোষ গহ্বর লাগে না, আমাদের কলিজা আছে, যকৃৎ আছে। কোষ বিভাজন, কোষ বিভাজন মনের রাজ্যে হয় দ্বিবিভাজন বা কি প্রক্রিয়ায়? অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। প্রোটিস্টা রাজ্যে কোষ বিভাজন হয় কি প্রক্রিয়ায়? ফানজাই কোষ বিভাজন কেমন হয় আমাদের বইতে লেখা নাই, তবে অনেক আগের বইয়ে একটা ইনফরমেশন ছিল মিওসিস, এটা লিখে রাখো, যদি আসে বা আগের বই থেকে যদি প্রশ্ন করে তাহলে এটা দিতে পারে। আগের বই থেকে তো করবে না, আগে টেস্ট পেপার থেকে যদি দিয়ে দেয়, এই জন্য। প্ল্যান্টি অ্যানিমেলে উন্নত, মাইটোসিস মিওসিস দুইটাই হবে। আলোচনার শেষ অংশ আজকে আমাদের মনের রাজ্যের প্রজনন দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় হয়। প্রোটিস্টা রাজ্যে মাইটোসিসের মাধ্যমে, প্রোটিস্টা রাজ্য যৌন প্রজনন করে, অযৌন প্রজনন করে। যৌন প্রজনন করে, যৌন প্রজনন করে মাইটোসিস প্রক্রিয়া, যৌন প্রজনন করে কি প্রক্রিয়ায়? আর অযৌন প্রজনন করে কি প্রক্রিয়ায়? কনজুগেশনের মাধ্যমে। কনজুগেশনটা একটু বুঝাই দিই, তাকাও।
ধরো এটা একটা দুইটা ডায়াটম শৈবাল প্রজনন করার জন্য হচ্ছে যৌন প্রজনন করার জন্য এসেছে, কিন্তু দেখা যাচ্ছে ওদের হচ্ছে শুক্রাণু ডিম্বাণু কাছাকাছি আসবে কিভাবে? তখন ওদের প্রান্তগুলা গলে যায়, দুইটা প্রান্ত কি হয়ে যায়? গলে যায়। গলে এখানে একটা সংযোগ রাস্তা তৈরি হয়, এই সংযোগ রাস্তাকেই বলা হয় কনজুগেশন নালী। সংযোগ রাস্তাকে কি বলা হয়? এই কনজুগেশন নালী দিয়ে শুক্রাণু ডিম্বাণুর কাছে আসতে পারে। তাই যৌন প্রজনন হলো কি নালী তৈরির কারণে? কনজুগেশন নালী তৈরির মাধ্যমে ওদের যৌন প্রজনন ঘটে। আর ছত্রাকে বংশবিস্তার ঘটে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। ছত্রাকে বংশবিস্তার ঘটে কি দিয়ে? স্পোর মানে অনুবীজ, স্পোর মানে কি? ক্ষুদ্র বীজ। ধরো মাঝে মাঝে দেখো না পাউরুটি রেখে দিয়েছে, ওইটার উপর সাদা সাদা ফাঙ্গাস পড়ে গেছে, হালকা হালকা অন্য কালারের ফাঙ্গাস পরে পচে যাচ্ছে, ওইটা কেন হইলো? দেখেছো কিভাবে আসছে? এটার বীজটা বাতাসে ছিল, বীজ ক্ষুদ্র ক্ষুদ্র বীজ বাতাস থেকে উড়ে উড়ে এটার উপরে এসে পড়েছে, এই জন্য চোখে দেখা যায় না, ক্ষুদ্র বীজের মাধ্যমে। প্ল্যান্টটি যৌন প্রজনন হচ্ছে অ্যানাইসোগ্যামাস। প্ল্যান্টটি যৌন প্রজনন কি? গ্রিক অ্যানাইসো মানে হচ্ছে ভিন্ন রকম, গ্রিক অ্যানাইসো মানে কি? গ্যামাস মানে মিলন, ভিন্ন রকম দুইটা গ্যামেটের মিলনকে বলা হয় অ্যানাইসোগ্যামাস। ভিন্ন রকম দুইটা গ্যামেটের মিলনকে কি বলা হয়? অ্যানাইসোগ্যামাস। আর ওদের হচ্ছে আর্কিগোনিয়াম আছে, ওদের কি আছে? আর্কিগোনিয়াম। আর্কি মানে থলে, আর্কি মানে কি? গোনিয়াম মানে হচ্ছে বংশ তৈরির থলে। গাছের ফুলের ভিতরে একটা গর্ভাশয় আছে, দেখেছো? আরে বাবা, ফুলের ভিতরে স্ত্রী স্তকে একটা গর্ভাশয় থাকে না, থলে থাকে না, ওইটাই আর্কিগোনিয়াম। তাহলে আর্কিগোনিয়ামে থলের ভিতরেই না বাচ্চা তৈরি হবে, আর্কিগোনিয়াম আছে ওদের। আর প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেট শুক্রাণু নির্মাণের মাধ্যমে প্রজনন ঘটে। খাদ্য গ্রহণ প্রক্রিয়া, ব্যাকটেরিয়া খাবার শুষে নেয়। ব্যাকটেরিয়া খাবার কি করে? শুষে নেয়, তাই হচ্ছে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তবে কয়েকটা ভালো ব্যাকটেরিয়া আছে সালোক সংশ্লেষণ করে। কোন ভালো ব্যাকটেরিয়া? এটা সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। প্রোটিস্টা তিন প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে: শোষণ, গ্রহণ, ফটোসিনথেসিস। শোষণ মানে শুষে নেয়, গ্রহণ মানে হচ্ছে ওই যে অ্যামিবা কি করে জানো? এই যে আমাদের শ্বেত রক্তকণিকার মতো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খাবারটাকে গ্রাস করে গিলে ফেলে, ওইটাকে বলে গ্রহণ। আর শৈবালগুলা সালোক সংশ্লেষণ করে। ছত্রাকের তো ক্লোরোপ্লাস্ট নাই, খাবার শুষে নেয় মৃতদেহ থেকে বা পরের দেহ থেকে, মৃতজীবী বা পরজীবী। আর উদ্ভিদরা কি? সালোক সংশ্লেষণকারী। আর অ্যানিমেলিয়া, প্রাণীরা প্লাস্টিক থাকে না, তাই নিজে খাবার তৈরি করতে পারে না, অন্যকে খায়। এটাকে বলে হেটারোট্রফি। কি বলা হয়? হেটারো মানে অন্য কারো কাছ থেকে, ট্রফ মানে পুষ্টি। অন্য কারো কাছ থেকে পুষ্টি না, তুমি একটা গাছ থেকে পুষ্টি খেয়ে নিলা, মানে আম খেয়ে নিলা একটা গাছ থেকে, হেটারোট্রফ। তুমি অন্য কারো কাছ থেকে পুষ্টি খাচ্ছ, পরভোজী, গলদকরণ। ভ্রূণ কারো তৈরি হয় না, তৈরি হয় প্ল্যান্টটিতে। প্রথম তিনটা অনুন্নত। ভ্রূণ তৈরি হয় কার? আর অ্যানিমেলিয়াতে ভ্রূণ তো তৈরি হয়, সাথে আবার ভ্রূণের কি তৈরি হয়? স্তর মানে কি? ওই যে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এরকম স্তরও তৈরি হয়। আরো উন্নত আমরা। মোটামুটি ক্লিয়ার? প্রথম অধ্যায় সম্পর্কে আমি চেষ্টা করলাম তোমাদেরকে বেসিক একটা ধারণা দেওয়ার। তোমার কাজ কি আজকে? বই ভালো করে পড়ো। আমি আগামী ক্লাসে প্রথম অধ্যায়ের বাকি অংশটুকু শেষ করব। সাথে তোমার যদি কোনোটাই প্রবলেম থাকে, স্যার এই জিনিসটা ভালো করে বিস্তারিত বুঝাই দিব ইনশাল্লাহ। তারপরে এমসিকিউর ওয়ান শট ক্লাস, সৃজনশীলের ওয়ান শট ক্লাস, ক্লোজ প্রথম অধ্যায়। ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে, প্রিপারেশন নিতে থাকো আল্লাহর নাম নিয়ে। একটু শ্রম দাও, ভালো কিছু হবে ইনশাল্লাহ। সময় পেয়েছো, কাজে লাগাও। এইচএসসি তে কি হবে না হবে ওইটার চিন্তা এখন করার দরকার নাই। এসএসসি তে আমার সর্বোচ্চ নাম্বার আসতে হবে, এইটা টার্গেট রাখো। এটা তোমার যে যতটুকু টার্গেট ছিল সেটাকে ছাড়িয়ে আর একটু দূরে চিন্তা করো, আরো বেশি চিন্তা করো। ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।